অন্তরক না করলে আমার ঘুম হচ্ছে না, রাতের পর রাত জাগছি। যখন স্ক্রিপ্টটা পড়ি তখন আর এরা কেউই ছিলেন না, কিন্তু তখন কিন্তু ঘরের মধ্যে আমি এবং সন্ত্রাস। ব্যক্তি সন্ত্রাস আর রাষ্ট্র নিয়ন্ত্রিত সন্ত্রাস, এই দুটোর কোনো তুলনা হয় না। আমি নাটকটা শুনে কিছুক্ষণ চুপ করে গেছি। থিয়েটার ল্যাঙ্গুয়েজ আর ফিল্ম ল্যাঙ্গুয়েজ একসাথে এসে মার্চ করছে। এই নাটকটার যতটা আমার কৃতিত্ব, তার 80% হচ্ছে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর। পরিচালক আমার চারপাশে অভিনেতা অভিনেত্রীদেরকে এমনভাবে সাজিয়ে তুলেছিলেন, এমনভাবে সোজা মেরুদণ্ড সোজা রেখে তারা এমনভাবে দাঁড়িয়ে থাকতো এবং আমার দিকে কৌতূহল ভরে তাকিয়ে থাকতো, আমি উজ্জীবিত হতাম। আমরা যদি প্রত্যেকে নিজেদের চাহিদা, নিজেদের মতামতকে এতটা গুরুত্ব দিতে যাই, তাহলে সমাজটাকে ধরে রাখবে কে? সে তো পাহাড় থেকে গড়িয়ে পড়া মহিরুহের মতো নিশ্চিত পতনের দিকেই ধাবিত হবে। আমাদের আড্ডার বিষয় আজকে একটি নাটক, খুব সিরিয়াস নাটক, অন্তরক। নাট্যকার আছেন, পরিচালক আছেন, এবং যে দলের নাটক তিনিও আছেন। আমরা সবাই প্রত্যেকে চিনি, আলাদা করে আমরা পরিচয় দিচ্ছি না, কারণ আড্ডায় কোনোদিন আলাদা করে পরিচয় দেওয়ার দরকার থাকে না। আমি জানতে চাইব শ্যামলদা, সেটা হচ্ছে যে এরকম একটা ডার্ক বিষয় নিয়ে নাটক করার কথা ভাবলেন কেন? আমি এটাকে ডার্কই বলছি। সেকল ছেড়া করার পরে এবার তো আমাদের প্রতি এবং আমাদের নিজেদেরও একটা হাইট হয়ে গেছে। আমরা তো আর মাঠে ঘাটে ঘুরে বেড়ানো ওয়ান অ্যাক্টের দল নয়। আমরা তো কলকাতা শহরে প্রতিষ্ঠিত নাট্য দল, একাডেমিতে শো করি, বিদেশে শো করি, কলার উঁচু করে। কলার উঁচু। কিন্তু এ তো বিপদ বেড়েছে। আচ্ছা, নাটক কই ওই জায়গা তো পড়ে আছে। আর এটা আমাকে আমার অন্যান্য নাট্যকার বন্ধুরা বলে, আমি বলি যখন একটু শোনাও না, কি করবো শুনিয়ে, তুমি তো আমার নাটক করবে না, তোমার তো নাটক খালি শহর। এটা ওর একই দিনে তিনজনের জন্ম, সৌমিত্র বসু, তীর্থঙ্কর চন্দ্র, উজ্জ্বল চট্টোপাধ্যায়। আচ্ছা, হ্যাঁ, তিনজনের জন্ম তারিখ এক। এবার প্রত্যেকের কাছে এই সেদিনও উজ্জ্বলকে বললাম, কেন বলছো তুমি তো আমার নাটক করবে না, তুমি তো হালি শহরে যাবে। মানে এদের মধ্যে একটা রেষারেষি আছে। যাই হোক, থাকুক। কিন্তু আমার সত্যিই এটা আমার নিজের মনে হয়, ওর নাটক লেখার যে চলন, ওর সংলাপের যে সহজ, মানে আজকের কথা বলার মতো যে চলন, এগুলো আমাকে অভিনেতা হিসেবেও খুব আকর্ষণ করে। তো সেই যখন আমি তীর্থ নাটক দাও বলে একটা নাটক শোনাতে পারি, করবেন, করেনি তো অনেকেই, আমি শোনাও না আগে। আমি নাটকটা শুনে কিছুক্ষণ চুপ করে গেছিলাম, এবং সত্যি অর্থে মানে গলা যেমন সহজে চোখে বেরিয়ে আসে, আমার গলা ফলা চোখ করে দিয়েছিল। যে একটা নাটকের বিষয় এত গভীর, এত সমকালীন, এবং অনেক দূর যায়। রাষ্ট্র, আমরা বলি রাষ্ট্রীয় সন্ত্রাস, তাকে দেখতে কেমন? রাষ্ট্র কাকে বলে, সন্ত্রাস কাকে বলে, তার কত ক্ষুদ্র ক্ষুদ্র চেহারা পাওয়া যায়। এইসব শব্দগুলো আছে, কিন্তু তাকে দেখতে কেমন আমি জানতাম না। ওর নাটকটা আমাকে ওইখানে একটা ঝাঁকানি মারে যে ওইটা হয়। কিন্তু গেল, এবার কি করে করা হবে? ও নাটকটায় রয়েছে লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমি এবার টেকনিক্যাল জায়গায় যাচ্ছি, প্রোডাকশনটা হয় কিভাবে। ও তো টেক্সটটা লিখেছে, এবার এটা হবে কি করে? ও বললো যে এরকম ভেবেছি যে হলের চারপাশে বড় বড় প্রজেক্টর থাকবে, থাকবে। আরে আমাদের 2 পয়সার দল, মানে হলের পাশে, মানে একদম পুরো যেখানে দর্শকরা বসে আছেন সেখানেও প্রজেক্ট থাকবে, প্রজেক্টটা চলবে, লাইভ চলবে। মানে নাটকটাতে আছেও তাই, যে লাইভ হচ্ছে। হ্যাঁ, একদম। ডান দিকে সাংবাদিকরা, পেছনের সেটটা আপনারা যারা দেখবেন বুঝতে পারবেন, পেছনের সেটটা পুরো জেল। হ্যাঁ, সেই গড়াদের বড় বড় খাম্বাগুলো, তার মাঝখানে সিঁড়ি উঠে গেছে, আর এদিকটাও একটা স্পেস তৈরি করা হয়েছে, যেটা পুরো জেল এরিয়ার একটা অংশ। হ্যাঁ, তা খুব ইন্টারেস্টিং, মানে ওই ডিজাইনটাও খুব ইন্টারেস্টিং। এবং মাঝখানে একটা প্রজেকশন আছে যেখানে আর কি মারামারি দেখানো ডান হচ্ছে, দিকে হ্যাঁ, দেওয়ালটা। হ্যাঁ। এটা সন্দীপ সুমন অসাধারণ মঞ্চটা করেছিল। প্রফেসরের হাতে
নিহত তালিকা দেখেও বিস্ময়কর, সেখানে 2 বছরের একটি শিশু থেকে 63 বছরের এমএলএ অবধি আছেন। পুলিশের কাছ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী প্রফেসরের প্রথম শিকার একটি 2 বছরের শিশু। এবার এই প্রজেকশন কি করে হবে? 2 পয়সার দল, তখন দেখার অভিজ্ঞতা আছে গৌতম হালদারের বর্দা, লাইভ প্রজেকশন থিয়েটারে, স্টেজে। তো ইটিভির একজন ক্যামেরাম্যানকে ডাকা হলো, তার কিভাবে টেকনিক্যাল কি হতে পারে সে যা বললো, আমাদের দল কেন অসম্ভব। তখন ওই স্বর্গত প্রণব বসু, আমার বন্ধু ফটোগ্রাফার, ওর সঙ্গে এই নিয়ে আড্ডা হলো যে এই অংশগুলোকে যদি আমরা আগে থেকে শ্যুট করে নিই, দিয়ে ভিডিও প্রজেকশন ওটা চালাই, যাতে মনে হয় যেন এই মুহূর্তে করছে, সবটা করব না, কিছু কিছু অংশ। তার জন্য ও জানে যে কি কঠিন পরিশ্রম করতে আরে হচ্ছে। বাপরে। মানে পেছনে তাকিয়ে ও এন্ট্রি নিচ্ছে, তখন ও মুখটা এরকম ঘোরাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে ওকেও ঠিক তাই করতে হচ্ছে, মুখটা এখানে ঘোরাতে হচ্ছে। মানে কন্টিনিউটি একটা ব্যাপার ছিল আর কি। কন্টিনিউটি মানে স্টেজে আর সিনেমা একসঙ্গে হচ্ছে। এবার স্ক্রিনে যেটা দেখাচ্ছে আমাকে সেটাই করতে মানে হবে। এটাও কিন্তু একদম যেটা খুব তাই। ইন্টারেস্টিং একটা ব্যাপার ল্যাঙ্গুয়েজও, তীর্থঙ্কর একটা খুব ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে যে থিয়েটার ল্যাঙ্গুয়েজ আর ফিল্ম ল্যাঙ্গুয়েজ একসাথে এসে মার্চ করছে। মার্চ করছে। এবং অনেক শোতে আমাকে অনেকে জিজ্ঞাসাও করেছে, এটা কি সত্যি লাইভ হচ্ছিল, মানে টেলিকাস্ট হচ্ছিল সত্যি লাইভ? কিন্তু আসলে ওটা তো আমরা রিহার্সাল দিয়ে দিয়ে চর্চা করে 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 ওই নিখুঁত জায়গাটায় পৌঁছানোর কারণ আমরা তো একটা দুজনেই চেষ্টা। দেখতে পাচ্ছি না, স্ক্রিনে যেখানটা পড়েছে ওটা আমরা দেখতে আমাদের সেটা তো ব্যাকে আমরা হচ্ছে, ঠিক আমাদের পেছনটাই হচ্ছে, অথচ ওটার সঙ্গে আমাকে মেলাতে হচ্ছে। Start sound. ওকে, Light. Okay. Camera. Rolling. Action. আর একটা এই অন্তারক নাটকের সম্পর্কে বলি, অন্যান্য যে কোনো থিয়েটারে যেমন হয় যে কার্টেন কল, আমাদের করার পরে মনে হয়েছে এরপরে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটে, ওই বাচ্চা মেয়েটা সে ওই মানে এতগুলো মৃত্যু এবং সে ভয়ঙ্কর অবস্থা, ওই যে বললেন ডার্ক, সাথী দিয়ে ইন্টারভেলে বেরিয়ে যান, বললেন না এত গ্রেভ নাটক আমার সহ্য হয় না, আমার কষ্ট হচ্ছে। এই কষ্ট হচ্ছে ব্যাপারটা বলবো সঞ্জিতার সামনেই বলবো। কার্টেন কলেতে আমরা এটা রাখিনি, কোনো কার্টেন কল থাকবে না। প্রথম শোতে অশোক মজুমদার ছিলেন, আরো অনেকে ছিলেন, তারা বসে আছেন, অভ্যস্ত আমরা যে এবার পর্দার একবার উঠবে, সবাই এসে প্রণাম করবে। না হলে আলো জ্বলে গেল, বেশ কিছু পরে ধীরে ধীরে একজন করে করে আসছে, কি হলো তোমরা কার্টেন কল করলে না কেন? আমি তখন জিজ্ঞাসা করেছিলাম গোপাল, অশোক মুখোপাধ্যায়কে, মনে হচ্ছে এরপরে হাত জোর করে অভিবাদন নেওয়া। ওই হাততালিটার দরকার হয় না। তখন আমার যতগুলো শো দেখেছি, রিহার্সাল দেখেছি, এতে দুজনের অসাধারণ পারফরমেন্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেনাই যায় না শুধু। চেনা যায়। একদম নাটক তো খারাপ চেনা না। যায় না। হ্যাঁ নাটককারও চেষ্টা করেছে মোটামুটি, নাটককারও একটা ভালো কিছু করার চেষ্টা করেছে, এটাতেই তো। হুম। তো সেইটা মানে আমাকে কিরকম মানে আচ্ছন্ন করে রাখতো, মানে এখনো হয়, আমার কান্না পায় ভীষণভাবে, গলা ফলা বুঝে আসে। আর শেষে ওই ভয়ঙ্কর ভাবে এসে এক্সিট নিতে বলে। সেইটাই। আর এই গার্ড এসে বলে যে আপনারাও বেরিয়ে যান। ওটা সীমা এসে বলেছো কেন ওটা করছো, সীমা একাডেমির শো দেখে এসে বলছো কেন ওটা করছো, অত ভয় দেখাচ্ছ কেন? না, দর্শক নাটক শেষ হয়ে গেছে, দর্শক বাইরে দাঁড়িয়ে সে আমাকে বলছে তুমি কেন এত ভয় দেখাচ্ছ, আমি ভীষণ ভয় পাচ্ছি। না, আসলে একটা অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হয় আর কি নিজের মধ্যে। আমার মনে আছে আমি যখন শুটিংটা করছিলাম, এটা আমাদের ফার্স্ট হাফে ছিল আর কি, শুটিং এর প্রসেসের মধ্যে। তারপর আমাদের একটা লাঞ্চ ব্রেক হয়, আমি দেখছিলাম যে সবাই খুব থমথম, মানে এরকম নয় যেরকম একটা শিডিউল শেষ হয়ে যাওয়ার পরে সবাই খুব হই হুল্লোড় করে সিগারেট চা খায়ে তারপর ভাত খেতে যাচ্ছে, ব্যাপারটা এরকম ছিল না। কারণ ওই জন্যই বললাম যেটা থমথমে ছিল তো, হ্যাঁ, মানে আমি ছিলাম না সেদিন তো। না 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 থমথমে একদমই না, মানে থমথমের এখন তো ব্যবস্থাটা আমাদের করতে স্ট্রিমিং পেরেছিল হচ্ছে, কিনা? মানে ফার্স্ট ফেজের একদম স্ট্রিমিং হচ্ছে এবং ইয়ে হচ্ছে, কিন্তু সেটা একটা ছিল আর কি। আমি শুধু বলতে চাইছি যে তখন এরকম একটা বিষয় ভাবলেন কি করে?
অসাধারণ সেই তোমার না সেইটা উত্তরটা। ওই যে সাথীদি অর্ধেকটা দেখে বেরিয়ে গিয়েছিলেন। আসলে নাটকটা শুরু হচ্ছে স্যারের কাছে, মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কাছে। সেইটা আমরা বলেওছি, সেটা আমি ওই একটা সামার ভ্যাকেশনে আমি বাড়িতে যাব, আসামে যাব আর কি, কয়েকদিনের জন্য অন্য একটা কাজে। তো স্যার বললেন যে তোমার তো ওখানে গিয়ে কোনো কাজ নেই, যেরকম স্যার বলেন যে তোমার ওখানে কোনো কাজ নেই, তোমার একটা গল্প বলি। আর কিছু কিছু মানুষ থিয়েটারের তারা গল্প বলেন, গল্পটা ছবির থেকেও স্পষ্ট হয়ে আসে, অসামান্য। তা স্যার একটা গল্প বলেন যে এরকম, এই একটা ধরতে দিয়েছিলেন যে ধরো একটা জেলখানায় একজনকে নিয়ে আসা হয়েছে, সে অনেকগুলো খুন করেছে, আর তার ইন্টারভিউটা লাইভ টেলিকাস্ট করা হবে। এইবার সেটাতে শুরু হলো নাটক। আর আমরা কি করলাম, দর্শকের মধ্যেও 4টে বড় বড় আমরা স্ক্রিন রাখলাম। এইবার শুরু হলো, কিছুক্ষণ পরে দেখা গেল ও যে কথাগুলো বলছে আর পর্দায় যেগুলো আসছে সেগুলো ঠিকঠাক ঠিকঠাক আছে, কিন্তু একটা সময় এর কথা আর স্টেট বা যারা টেলিকাস্ট করছে তারা আর মেনে নিতে পারছে না। তখন যা রিয়ালিটিতে ঘটে সেইটা স্টেজের উপর আমরা দেখতে পাচ্ছি, আর যা দেখানো হয় সেইটাই এর পুরো আলাদা। এইগুলো দর্শকের মধ্যে অনেকগুলো বড় বড় পর্দা আছে, সেইগুলো তো চলছে, যেগুলো দেখানো হচ্ছে, আর যা ঘটছে সেটা মঞ্চে হচ্ছে। এটা তো আমি আমার ভাষায় বললাম। স্যার ওইটুকুই বললেন, বলে যাও তোমার কাজ দিয়ে দিলাম। তো আমাদের গ্রামের বাড়িতে একটা ছোট লাইব্রেরি আছে আমার ছোট ভাইয়ের, ও নানা পত্রপত্রিকা সেখানে সে জোগাড় করে রাখে, বিভিন্ন রকম তার পড়াশোনা। তো সেইখানে গিয়ে, আর স্যার বলেছেন সেইটা একটা বিশাল আবেগ, একটা দায়িত্বও দিয়েছেন আর রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। বাড়ি গিয়ে ওই বইপত্র ঘেটে 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 কিছু তথ্য করে যে একটা মানুষ এতগুলো খুন করছে কেন, এবং সেইটা আমাদের সেইটা যদি আমরা সত্যিই দেখাই বা সেটা যা ঘটে সেটা যখন আমরা সত্যি সত্যি দেখাই, তাহলে আমাদের ছোটদের ওপর বা যারা দেখছেন ভিউয়ার যারা, তাদের উপর কি প্রভাব হয়। আর সঙ্গে একটা কথা মনে হলো যে ব্যক্তি সন্ত্রাস আর রাষ্ট্র নিয়ন্ত্রিত সন্ত্রাস, এই দুটোর কোনো তুলনা হয় না। ফলে একটা সময় এই মানুষটার যে কাজগুলো সেইগুলো আমাদের মনে হয়েছিল আর কি, নাটকটা লেখার পরে সেটা মনে হয়েছিল যে এই ছাড়া এর কোনো উপায় ছিল না। আর তাকে ওইভাবে নিয়ে আসার জন্যে বা ওই পরিণতিতে নিয়ে আসার জন্য স্টেট যা যা করছে চারদিকে, সেইটা কোনো সংবেদনশীল মানুষ মেনে নিতে পারবে না। এই কনফ্রন্টেশনটা কিভাবে দেখাবো, তো ওই জোগাড় টোগাড় করে লিখে টিকে নিয়ে আসি, নিয়ে এসে স্যারের বাড়িতেই প্রথম শোনাই। এবং সেইটা আমার একটা অভিজ্ঞতা, আজকে আপনাদের মাধ্যমে এটা বলতে পারছি। সেটা হচ্ছে যে যেদিন আমি এসে নামলাম, আমি নেমেই ফোন করলাম যে স্যার নাটকটা লিখেছি। বলছে কালকে নিয়ে এসো। বিবেকানন্দ রোডের বাড়ি গেছি, স্যার শীতের দুপুর ছিল, স্যার শুয়ে আছে। স্যার শুয়েছেন, আমি চৌকির পাশে চেয়ারে বসে স্যারের ভুঁড়ির উপরে খাতাটা রেখে নাটকটা পড়েছি। আর অদ্ভুত, স্যার চোখ বন্ধ করে আছেন। আমি মাঝে মাঝে ভাবছি যে স্যার কি ঘুমিয়ে পড়লেন, আর নিশ্চুপ, কোনো কথা নেই। নাটকটা শেষ হলো, স্যার কিছুক্ষণ চুপ। তারপর সাথীদিকে ডেকে বললেন যে সাথী, তীর্থ একটা নাটক লিখেছে, বেশ ভালোই নাটক, ওকে কিছু খেতে দাও। তো সাথীদি খুব ভালো কেক বানাতেন, অসামান্য বিভিন্ন রকম, তো থাকতোই বানানো সেই সবগুলো। তার পরের দিনই নান্দিকারে ওইটা পড়া হয়, এবং সেই গোটা আয়োজনটা করেছিলেন স্যার নিজে, মানে বসার জায়গা থেকে এত, মানে আমরা যাকে বলি যে এস্থেটিক্যালি এত সুন্দর, মানে কোথায় জল থাকবে, কোথায় টুল থাকবে, কোথায় আলো, কোথায় বসবে, পায়ে ধরবে, সমস্ত কিছু স্যার করেছেন। দেখুন, এটাও তো আমাদের কাছে একটা শেখার জিনিস যে একজন কেউ নাটক পড়বেন এবং সেই মঞ্চটাও কেমন হবে। হ্যাঁ, তাই না? সেটা নান্দিকারে ঘরেই পড়ছে, কিন্তু হ্যাঁ, আমি বলছি সেটা, মানে ওইটাও তো একটা এত মঞ্চের সুন্দর মতোই করে দিয়েছেন, মানে স্যারই বলেছেন, সবাই করেছে, নাটকটা পড়া হয়। তখন আমাদের অনেকেরই ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। তা নান্দিকারে সেটা করা যায়নি। তারপরে সেটা 94 সাল নাগাদ বেরিয়েছিল গন্ধর্ব পত্রিকাতে, 94, 95 এইরকম। গন্ধর্বের দেবকুমার ভট্টাচার্য, দেবুদাও এইটা পড়ে
বলছেন যে আমি এটা ছাপবো। আর তখন আমার নাটক মানে সবে সবে আসছি আর, তো সেইটা গন্ধর্বর একদিন শোয়ের দিন গিরিশ মঞ্চে আমি নাটকটা দিয়ে এসে, এই নাটকটার যতটা আমার কৃতিত্ব তার 80% হচ্ছে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর। আমি সংলাপ লিখেছি, ঘটনা সাজিয়েছি সব, কিন্তু এই যে আমার পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, সেইটা মানে ওইটা আমার কি বলবো শ্রদ্ধার্পণ আর কি। এই এই হচ্ছে তার মূল জায়গাটা। তারপরে তো স্যার মানে এই নাটকটা নিয়ে কথা হয়েছে, কিন্তু নান্দিকারে আর করা যায়নি। আমি আরো 2-1টা জায়গায় পড়েছি, ঠিক আছে ভালো হয়েছে ইত্যাদি, কিন্তু না, আমার মনে হচ্ছে যেটা হচ্ছে যে এটার এতটা বেশি ব্যাপ্তি এবং তার যে গ্র্যান্ডার, আবার ওই সেট থেকে শুরু করে এতগুলো মানুষের অভিনয়, আমার শুধু তোমার কাছে যাওয়ার আগে একটাই আমি আমার শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ক্রিস্তফ কিসলস্কি একজন পোলিশ ডিরেক্টর, খুব নামকরা বিখ্যাত ডিরেক্টর। তার একটা ফিল্ম ছিল শর্ট ফিল্ম অ্যাবাউট কিলিং, একজন ড্রাইভারকে তার ফাঁসিতে দেওয়া হবে, সে একটি খুন সংগঠিত করে এবং সে ফাঁসিতে দেওয়া হবে। এই বিচার প্রক্রিয়া থেকে শুরু করে তার ফাঁসির দিন পর্যন্ত এটা একটা প্রায় 1 ঘন্টার একটা ছবি, সেটা অসাধারণ একটা ছবি। আমার বারবার নাটকটা দেখতে গিয়ে আমার ওইটাই পারবে, যেখানে আসলেই মানে রাষ্ট্র সে কোন দিকে দাঁড়িয়ে আছে, বিচার যে দোষ করেছে সে না তার প্রতিষ্ঠান এর দিকে। ধরুন একটা মানুষের সারাদিনের উপার্জন 6-7 টাকা, সেটুকুও তার কাছ থেকে কেড়ে নিচ্ছে, পায়ে ধরে কাঁদছে, তবু তার পরনের কাপড়টা টেনে খুলে নিচ্ছে সবার সামনে, কেউ বাধা দিতে পারছে না। তার কারণ সকলেই সেখানে অসহায়। পরিচালক হিসেবে এই যে ব্যাপ্তি, এই যে নাটক পড়া, তারপর এটাকে ভাবা এবং তারপর সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই 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 গল্পটা একটু আমাদের বলুন আর কি। না, এটা শুরুর দিকে খুব জটিল অবস্থায় ফেলেছে আমাকে, আচ্ছা, কিছুতেই করা যাচ্ছে না। আমার দলের যিনি এই শেকলচারা হাতের খোঁজে যে লক্ষ্মী করে, তাকে প্রথম বলা হলো, সে 1-2 দিন কোনো গুরুত্ব দিচ্ছে না ওই সঞ্জিতা যে চরিত্র করে। সঞ্জীব তো ঠিক আছে, সঞ্জিত ভাইকে কেন নিলেন? একজন পরিচালকে তো থাকে যে আমি একে কেন নেব, আমাদের বা এই উপায় নেই চরিত্রটা- তখন আর। আচ্ছা, তখন ওর প্রেমে পড়ে গেছি, শেকলচারা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সঞ্জীব বেরোবার উপায় নেই, মানে খুব অনেক সেটা একজন অভিনেতার কাছে অনেক বড় পাওয়া। আমার নিজের কাছে তখন মনে হচ্ছে যে, কারণ ওর অভিনয়ের মধ্যে একটা জ্যান্ত ব্যাপার আছে। ক্যামেরা দেখান, ওটা দেখান, ওটা দেশবাসীকে দেখান কিভাবে অত্যাচার করেছে রাষ্ট্র। রাষ্ট্র কি ক্যামেরা ভেঙে ফেলো ক্যামেরা, ওরন রাষ্ট্রের সন্ত্রাস আমাদের 4 জনের সন্ত্রাসের থেকে 1,00,000 গুণ বেশি, তবু তারাই শুধু শাস্তি দেবার অধিকার রাখবে না। সরো, ক্যামেরা সোজা করুন। তখন আমি অভিনেত্রী খুঁজছি যে ওই কে অ্যাঙ্কারের রোলটা কে করবে। ওই মিনার্ভা রেপার্টরির এক নামকরা অভিনেত্রী, তার ভালো লাগেনি, কিন্তু সে সামনাসামনি বলেনি, বিশাল অ্যামাউন্ট চাইলো, যেটা বিক্রি করলেও হবে না। এবং তার ডেট অনুযায়ী একটা দিন আমি বলতে আমার কোনো অসুবিধা নেই, আমার মনে হচ্ছে এটা বলা খুব দরকার যে আমাদের থিয়েটারে এইরকম পেছন থেকে ছুরি মারার লোকজনও আছে। আমার মনে হয়েছে, হয়তো নাও হতে পারে। তার ডেট অনুযায়ী খাবার দাবারের ব্যবস্থা করে, লাঞ্চের ব্যবস্থা করে সকাল থেকে আমরা বসে আছি, সে ফোন সুইচ অফ। বলবো তোকে পরে গল্পটা। বিকেল 5:30টার সময় একটা মেসেজ যে আমি আসতে পারবো না। কেন পারবো না? মুক্ত। এবার আমাকে নানবতেই হবে, তখন আমার জেদ এসে গেছে। তার আগে আমরা গেছি সুদীপার কাছে, সুদীপার বাড়িতে 3 দিন 4 দিন, সঞ্জীব গেছে 2 দিন, আমরা রিহার্সাল করেছি। একদিন রাত্রিবেলা সুদীপা ফোন করছে, ও সামলা, আমাকে বাদ দাও বলে কাঁদছে। কি হলো? আমি হয়েছে কোনো প্রবলেম হয়েছে, অ্যাক্সিডেন্ট বা কিছু, না আমাকে বাদ দাও। আমি এই কথাগুলো বলতে পারছি না, আমার ভেতরে কষ্ট হচ্ছে, আমার বুক ধড়ফড় করছে। এইটা আর এই মানে জন্যই আমি করেছিলাম। এটা মানে ইটসেলফ নাটকটার মধ্যে আছে আর কি, মানে একদম মানে ভয়ঙ্কর ভাবে আছে। এবার আমার তো করতেই হবে। আমি তো যখন তখন আর হন্তারক না করলে আমার ঘুম হচ্ছে না, রাতের পর রাত জাগছি। হয়তো সুগার হয়েছে ওই কারোর থেকে, যাই হোক।
তারপরে চৈতালিকে বললাম, নাটকের জন্য দোষ দিতে কিন্তু সুগারের আর কি, হ্যাঁ। না চৈতালিকে ফোন করলাম, চৈতালি বললো তুমি আমার স্ক্রিপ্টটা পাঠিয়ে দাও। ওকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দেওয়া হলো, ও এক রাতের মধ্যে পড়ে ফেললো। পড়ে বলছে তোমার এই নাটকটা করবো তো নাই, দেখতেও যাবো না। এবং এই প্রসঙ্গে বলি, তীর্থর মেয়ে তিতুল বলেছে তোমার জীবনে যা নাটক লিখেছো সবচেয়ে খারাপ নাটক হচ্ছে এইটা। মানে আমি হচ্ছে এরকম এই রিপারকেশনটা কেন? আসলে সামনে যে সত্যিটা যে এত কঠিন, এত নির্মম, এইটা না ওই সংবেদনশীল মানুষজন, অভিনেতার তো আছেই অভিনেতাদের মধ্যে। আমরা রঙ্গলোক ধন্য যে সঞ্জিতাকে বলাতেই ও অ্যাকসেপ্ট করলো এবং ও ব্রিলিয়েন্টলি করে। এবং এটা আমি এখানে বলে রাখি যে যে পরিমাণ সঞ্জীবদার পারফরমেন্স, সে পরিমাণ কিন্তু আপনারও আর কি। একদম মানে একদম মার্চ করছে কোথাও একদম। ওই জন্য নাটকটা এটা হচ্ছে যে যে কারণে সবাই করেনি, ঠিক ওই কারণেই আমাকে এই চরিত্রটা করতে হয়েছে। আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা, যদিও আপনি প্রশ্ন করেননি, আমার মনে হয়েছে যে না না একদম মানে আমরা তো আড্ডা তাও দিচ্ছি, বলে হ্যাঁ, একদমই তাই। না, আমার মনে হয়েছিল যে সঞ্জীবদা যে কথাগুলো বলছে, মানে তীর্থঙ্করদা যেগুলো লিখেছেন রাষ্ট্রীয় সন্ত্রাস সম্পর্কে, সেগুলো তো আমার কথা। তো আমি তো সেটা বলতে চাই, মানে আমি তো তার সাথে একমত। তো আমি যদি উল্টো দিকের চরিত্রটা সেই কথাগুলো, প্রসঙ্গগুলো না তোলে, তাহলে তো এই কথাগুলো আসবেই না। বিষ খাওয়ার মতো অবস্থা হয়। এই কথাগুলো তো বলতে চাই না একদম। আমি তো সঞ্জীবদার দলে, তো হন্তারকের দলে। আমি তো সেইখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে খুব কষ্ট হতো। আমি স্ক্রিপ্টটা পড়ার পরে আমার কোথাও মনে হয়েছিল যে আমি একজন অভিনেতা হিসেবে এইটা আমার দায়িত্ব মঞ্চ অব্দি এই নাটকটা নিয়ে যাওয়ার। যদি আমাকে আমি কোনো একটা কারণে শ্যামল কাকু বলে ডাকি, মানে আমার গ্রামের একজন কাকু ছিলেন, তার নাম শ্যামল। তো সেই আহ্লাদটা তখন এতটা ছিল না, অতটা ছিল না তোমার কাকু বলে ডাকি। তো সেইটা ছিল তীর্থঙ্করদার স্ক্রিপ্ট, সেটাও ছিল মাথার মধ্যে। কিন্তু যখন স্ক্রিপ্টটা পড়ি তখন আর এরা কেউই ছিলেন না। কিন্তু তখন কিন্তু ঘরের মধ্যে আমি এবং সন্ত্রাস দুজন। এই সেই ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট থেকে 400 গজ দূরে থানা। থানার ডিউটিরত এসআই জানাচ্ছেন যে সন্ধে 6:30 নাগাদ তিনি মুচিটিকে কারো সাথে কথা বলতে দেখেন। মুচিটি নিজের কাজের জিনিসপত্র গুছিয়ে নিতে নিতে কারো সাথে কথা বলছিল। আর রাত 9টার সময় রাস্তার একটি কুকুরকে মুচির লাশ টেনে নিয়ে যেতে দেখা যায়। এই যে একটা ব্যক্তি মানুষ থেকে বেরিয়ে গিয়ে এইটা অভিনয় করছে, এটা তো সিনেমা নয় যে আমরা কাটলাম, আবার ক্যামেরা চেঞ্জ হলো, লাইট চেঞ্জ হলো, আবার আসলাম, আবার ওই হলো, হয়তো 3 মিনিট বা 6 মিনিট বা 12 মিনিট শুট করলাম। এই যে টানা পারফরমেন্স, এই যে ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া এবং তারপর থেকে বেরিয়ে আসার গল্পটা, এইটা একটু প্লিজ বলো তো। না মানে মূলত যেটা ব্যাপার আর কি, থিয়েটারে কি হয়, থিয়েটারটা তো ঠিক কোনো একজন পার্টিকুলার একজন অভিনেতার উপর নির্ভর করে না। থিয়েটার একটা সমস্ত কলার একটা সমাহার। মানে এটা ডিপেন্ড করে যে পরিবেশ পরিস্থিতিটা তৈরি হচ্ছে, তার মধ্যে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তাদের প্রত্যেকের ইনভলভমেন্ট। হন্তারকে কথা বেশি বলি আমি, অর্থাৎ সংলাপটা বেশি বলি আমি, কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হয় ওখানে, এরকম অভিনেতা আছে তার গোটা নাটকটিতে প্রায় 2 ঘন্টা 10-15 মিনিটের যে নাটকটা, এবং তার তো ইন্টারভেলও নেই, এই যে 2 ঘন্টা 10 মিনিট ধরে বেশিরভাগ সংলাপই আমি বলি। এবং সংলাপ কি এক একটা, ধরুন একটা প্রশ্ন ও করলো, তার উত্তর দিতে গিয়ে আমি যে যুক্তিগুলোকে খাড়া করি সেটা প্রায় 1.5 পাতা, 2 পাতা, 2.5 পাতা। তাই তো। এবার এবং সেটা কখনো টেবিলের ওপর, কখনো সিঁড়িতে হাঁটতে হাঁটতে, কখনো খেতে খেতে, টোটালটাই কম্পোজিশন করতে 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 একদম করতে একদম। এই খেতে খেতে বলি ওর ওই খাওয়া আমাকে বিপদে ফেলেছে। ওই যে মুরগির ঠ্যাং চিবোনো, এবার সবাই আমাকে বলে যে সঞ্জীবের বেলায় মুরগির ঠ্যাং চিবোনো আর আমাদের বেলায় বেগুনি। না প্লিজ এটা শুনিনি, হ্যাঁ প্লিজ বলো। হ্যাঁ তো ফলে আমি ওই যে ডুব দিই একটা, এই এত সংলাপ আমি কি করে বলবো মঞ্চে, ঠিক এটা নিয়ে আমার মধ্যে প্রথম একটা সংশয় তৈরি হয়েছিল যে সত্যি এই যে কনস্ট্রাকশনগুলো, এই যে কথাগুলোকে তোমাকে বলতে হবে,
এই কথাগুলোকে তো আমাকে প্রজেক্ট করতে হবে, শোনাতে হবে দর্শককে। এটা তো প্রথম দায় একজন অভিনেতার। এবার শুধু কি তাই, কথাগুলো কেমন ভাবে বলবো যাতে সেই কথাগুলো তাদের ছুঁয়ে যায়। এই একটু আগে আমরা আলোচনা করছিলাম যে নাটকটি, অনেক অভিনেত্রী ছিল যারা নাটকটি শুনে প্রথমে প্রত্যাখ্যান করেছে যে না, এটা আমি করবই না। এবং ওই যে শ্যামলদা বললেন যে, একজন বললেন যে না, এটা তো করবো না, আমি দেখতেও যাবো না। তার মানে কি? তার মধ্যে তার এই রিপালশনটা তৈরি হলো কেন? আমার ঠিক হয়েছে উল্টোটা। ছোটবেলা থেকে আমাদের, মানে মানুষদের মধ্যে আমরা যদি ছোটবেলার ইয়েতে ফিরে যাই, তাহলে আমরা প্রত্যেকেই লক্ষ্য করব যে আমাদের গুরুজনেরা বা বাবা মা, আমাদের বড়, যখনই কেউ বলে এই ওইদিকে যাবে না, আবার আরেকজন বলে না ওটা করবে না, এই যে না না শুনতে শুনতে আমার ভেতরে কোথাও যেন একটা প্রতিক্রিয়া হয়, আচ্ছা কি আছে ওখানে, আমি কেন যাবো না, কেন দেখতে যাবো না, আমি দেখবো, একটু লুকিয়ে তো দেখবোই একদিন। আমাকে সবাই কেন আমাকে না করছে, আমি লুকিয়ে তো একদিন দেখবই। এই যে লুকিয়ে দেখার একটা কোথায় যেন ভেতরে একটা সুরসুরি তৈরি হয়। সেই সুরসুরি থেকে আমি আজকের দর্শক যারা আমাদের এই কথা শুনছেন, তাদেরকে বলবো, এই প্রত্যাশা থেকে হন্তারক অবশ্যই দেখবেন। যে কিভাবে নাটা, কি করে নাটা, এই যে দেখবো না বা করবো না, এই প্রত্যাশা থেকে একটা ভেতরে দেখার ইচ্ছে তৈরি হোক, যেটা আমাদের হয়, আমাদের মনুষ্য প্রবৃত্তির মধ্যেই আছে সেটা, যেটা আমাকে না করতে বলে সেটাই যেন করতে মন চায়। যেমন সত্যি- রিহার্সালের সময় কি এটা কাজ করতো, মানে ভীষণ রকমভাবে কাজ করতো। এমনভাবে পরিচালক আমার চারপাশে অভিনেতা অভিনেত্রীদেরকে এমনভাবে সাজিয়ে তুলেছিলেন, এমনভাবে সোজা, মেরুদণ্ড সোজা রেখে তারা এমনভাবে দাঁড়িয়ে থাকতো এবং আমার দিকে কৌতূহল ভরে তাকিয়ে থাকতো, আমি উজ্জীবিত হতাম। তখন আর সংলাপগুলো সংলাপ থাকতো না, তখন কোথাও আমি এমনভাবে একটা ডুব দিতাম, সত্যি আমার মুখ দিয়ে যেন অনর্গলভাবে কথাগুলো বেরুতো। এটা একটা অদ্ভুত অভিনয়ের ক্লাস। সত্যি শেকল ছেঁড়া হাতের খোঁজে নাটকটি আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমাকে অভিনয়ের পারদর্শিতা হয়তো যদি কিছু এক দু ধাপ এগিয়ে থাকি তাহলে সেটা আমায় দিয়েছে, পরিচিতি দিয়েছে। কিন্তু হন্তারকের খাসনবিশ আমাকে চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দিয়েছে। আমাকে বলেছে ওটা দাঁড়াও দেখি এবার কিভাবে কিভাবে প্রজেক্ট করবে, কথাগুলোকে কিভাবে থ্রো করবে। তুমি বলো, শুধু মুখস্থ করলেই একজন অভিনেতা হওয়া যায়? শুধু স্মৃতি একজন অভিনেতার সম্বল হতে পারে তা নয়, আর বাইরে কিচ্ছু থাকবে না। তুমি থ্রো করবে কিভাবে, একটা সংলাপ কিভাবে বললে মনে হবে যে হ্যাঁ এটা বিশ্বাসযোগ্য। আর ও ঠিক তারই উত্তরে এমনভাবে প্রশ্নগুলো করত, এবং তারই একটা মাঝখানে এই যে আমরা বলি না বন্দুকের নলি ক্ষমতার উৎস, অর্থাৎ এই বন্দুকটি আসার আগে এক অবস্থান, তার প্রশ্নের ধরন একরকম, আর যখন বন্দুকটি এক হাত থেকে আরেক হাতে চলে আসে তখন এই যে ক্ষমতা পরিবর্তিত হয়। এই যে মানে তোমার লেখা ছিল? আমরা বলছে লোকে, আমরা সত্যি কথা বলতে কি, এই যে সমাজ ব্যবস্থা বলি, আইন বলি, বিচার ব্যবস্থা বলি, যা কিছু সৃষ্টি হয়েছে সবটাই তো মানুষ তৈরি করেছেন তার বেঁচে থাকার সুবিধার জন্য। একদম মানুষ বেঁচে থাকবে সুবিধা করে, এই জন্যই তো ক্ষমতা, এই যে আইন প্রণয়ন। এবার কি হচ্ছে, যত দিন যাচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে তার স্থায়িত্বের দিক থেকে আরো মজবুত কি করে করা যায়, সেই জন্যে তার যাবতীয় যত রকমের নারকীয় অত্যাচার, সমস্ত অত্যাচারগুলোকে, অন্যায়গুলোকে একটা প্রয়োজনের শিলমোহর দিতে শুরু করছে রাষ্ট্র। তার বিরুদ্ধে হন্তারক। এখন এই অত্যাচার অন্যায়গুলোকে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ তো শান্তিপ্রিয় মানুষ। মরুভূমিতে যখন ঝড় আসে উঠ কি করে? ওই মাথা নিচু করে বালির তলায় মুখ দিয়ে থাকে, আবার ঝড় চলে যায়, আবার উঠে দাঁড়ায়। তো এই যে মুখ গুজে গুজে থাকতে থাকতে শান্তিপ্রিয় হতে 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 মানে সভ্য সমাজের যে উদাহরণ আমরা বলি আর কি, মানে বিবেক বর্জিত হয়ে সমস্ত অন্যায়গুলোকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে 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 শুধু নিরাপদ থাকবো, এই অছিলায় আমি সমস্ত অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছি। এটা তো সবাই পারে না। কেউ কেউ তো আসে ব্রুনোর মতো, কেউ কেউ তো রামমোহন বিদ্যাসাগরের মতন উল্টো দিকেও কেউ আসে,
যে এই যে প্রশ্নহীন বোধহীন যে চলমানতা, আমাদের সভ্যতার চলমানতা, এইগুলোকে একেবারে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দেয়। আছে তো কেউ 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 তো আসে। এইরকমই একজন কল্পনার চরিত্র হচ্ছে হন্তারক, এই খাসনবিশ। কি সুন্দর বলে, এবার কি দারুণ! সেই অর্থে বলতে গেলে আমার আমার আমি যখন স্মৃতিচারণ করছিলাম সঞ্জীবদার এই কথাগুলো আমি যখন ভাবছিলাম, আসলে কাকু না আমাদের রিহার্সাল করাননি। আমরা তো সংলাপগুলো বাড়িতে মুখস্থ করতাম, কারণ ওখানে এসে মুখস্থ করার মতো পরিস্থিতি থাকতো না। আমরা প্রতিদিনই ওই ওই পুরো ঘটনাটার মধ্যে দিয়ে যেতাম, পুরোটার মধ্যে দিয়ে আমরা রোজ যেতাম। এটা রিহার্সাল বোধহয় বলাই যাবে না। এই প্রসেসটার নাম বোধহয় রিহার্সাল নয়। এই যে ওটার ভেতর দিয়ে যাচ্ছি 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 কড়া পড়ে যাচ্ছে, সেইটা না করলে মঞ্চে গিয়ে এই ঘটনাটা আবার করে ঘটানো আমরা ওটা নিতে পারতাম না। ওখানে যে বমি করা আছে, মানে প্রথম তো আমার তাই হতো, যে আমি সত্যি মানে বমি করে ফেলার মতোই অবস্থা হতো, মানে জোর করে আটকাতাম নিজেকে। এবং ওই যে কিভাবে জোর করে আটকাবো বা কিভাবে সংলাপটা বলবো এত কিছুর পরেও, শুধু সেইটুকুর জন্য আমরা ওটার মধ্যে দিয়ে বার কি দুঃসহ সেই যাওয়া, কি কঠিন আর কি যন্ত্রণার যাওয়া, প্রচন্ড। এবং প্রত্যেকটা শোয়ের পরে আমি যখন বেরিয়ে আসতাম, আমি দেখতাম অন্ধকার তো তখন বাইরে, মঞ্চের বাইরেটা তখন অন্ধকার, যা থাকে আর কি প্রত্যেকটা নাটকে। ওই আমি তখন হাত দিয়ে দিয়ে সঞ্জিতাকে খুঁজতাম, তার কারণ সঞ্জিতা একটা জলের বোতল নিয়ে রেডি থাকতো। এই যে এতক্ষণ ধরে আমি মঞ্চে এত কথা বললাম, কোথাও তো রক্ত মাংসের তো একটা মানুষ, অভিনেতা হলেও তো সে তো মানুষ। এই যে এত কথা এতক্ষণ ধরে বললো, কোথাও যেন তার গলাটা বোধহয় এবার শুকিয়ে আসছে। তাতে করে একজন সহ অভিনেত্রী, আমারই একজন পাশে, যার সঙ্গে এতক্ষণ ধরে অভিনয় করলাম, সে দায়িত্ব ভরে একটা জলের বোতল নিয়ে রেডি থাকতো। এবং আমি ওকে খুঁজতাম, জলের বোতলটা নিয়ে কোথায় আছিস সঞ্জিতা। ও আমাকে বুকে চেপে ধরতাম, আমি জলটা ঢকঢক করে খেতাম। এটা দর্শক দেখতে পায় না, খুব কষ্ট হতো, তখন হয়তো ভুলে যেতাম। কিন্তু এই যে মঞ্চের পেছনে এই কর্মকাণ্ডগুলো চলতে থাকে। এই যে পোড়া ঘাটা দেখতে পাচ্ছেন, এটা কিসের থেকে হয়েছে অনুমান করতে পারেন? পারেন? প্রতিটি হত্যার দায় স্বীকার করে নেবার পরেও কিছু কিছু ক্ষেত্রে যখন বলিনি যে কেন করেছি, কিভাবে করেছি, তখন সেগুলো জোর করে আমার মুখ থেকে বার করবার জন্য পুলিশ কাস্টডির একটি বিশেষ কক্ষে আমাকে নিয়ে গিয়ে পুরো 1 মিনিট একটা জ্বলন্ত চুরুট চেপে ধরে রেখেছিল ওইখানটায় আপনাদের সন্ত্রাস রক্ষার শান্তি বাহিনীর লোকেরা। পুরো 1 মিনিট। আমরা যে যখন সংলাপ বলা হয় আর কি নাটকে, তখন শব্দগুলো তো ছবি হয়, সেই ছবিটা দর্শকের কাছে আমাকে পৌঁছতে হয়। আর যে শব্দগুলো আমরা বলি তার প্রতি যদি আমার বিশ্বাস থাকে, তাহলে শব্দগুলোকে সঠিক ছবি তৈরি করে আমি দর্শকের সামনে মেলে দিই। এইটা যদি আমি পারি, তখনই আমার অভিনয়টা দর্শকের কাছে গৃহীত হয়। এইটা গেল অভিনয়ের দিক থেকে, যেটা ওরা দুজনেই করছেন। কারণ যে জন্য ওরা বলছেন যে এটা আমাদের করার দায়িত্ব মনে হয়েছে, কারণ এই কথাগুলো আমরা বলতে চাই, আমাদের বিশ্বাসের কথা। আর আরেকটা হচ্ছে, যে ঘটনা, যে 4টি ঘটনা দেখানো হয়েছে, এই প্রত্যেকটি ঘটনা কিন্তু সত্য। তাহলে ওইটাই তো ব্যাপার, বানিয়ে তোলা কথা নয়। ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি বলি, বা আমাদের বেঁচে থাকা হিউম্যান রাইটসের যে সমস্ত পত্রপত্রিকা আছে, সেইগুলোতে তখন সেই ওই যে ভাইয়ের লাইব্রেরিতে কাজ করেছিলাম, সেইখান থেকে সমস্ত জোগাড় হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা আসলে নিজেদের ওই উটের জীবনের জন্য এইটা আমরা দেখতে চাই না। আর আমাদের বা সবারই মনে হয়েছে যে এইটা দেখতে চাই না, কিন্তু এটা আছে, এটা অস্বীকার করা যায় না। শুধু আমার ক্ষেত্রে ঘটেনি, কিন্তু ঘটছে। এই সময় একটা ওই যে শান্তির ললিত বাড়ি শোনাইবে ব্যর্থ পরিহাস, সত্যিই তো এখন শান্তির হয় না। ওই জন্যই যখন খাসনবিশ যখন রিভলভারটা নিয়ে নেয়, নিয়ে যখন করে, তখন চারদিকটা পাল্টে যায়। তখন বলছে যে ক্ষমতার হাত বদল হতেই কেমন পরিবেশটা পাল্টে যায় না। ঘটনাটা প্র্যাকটিক্যালি তাই। আই এম রিয়েলি ভেরি সরি ফর হোয়াট আই হ্যাভ ডান। কিন্তু বিশ্বাস করুন, এটা নিয়ে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। অস্ত্রের হাত বদল হতেই অবস্থাটা কিরকম বদলে যায় না, পাল্টে যায়। জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, সব ক্ষেত্রেই নিয়মটা কিন্তু এক। জান, এবার বাধ্য ছাত্রের মতো পেন্সিলটা পকেটে গুজে ওইখানে, একদম ওইখানটায় গিয়ে বাধ্য ছাত্রের মতন দাঁড়িয়ে থাকবেন চুপটি করে। যান। আরো 3-4 জন অভিনেতা আছে, তার মধ্যে কাজল শম্ভু,
যে ওই আলমের পাঠ আলম পাঠ করে, অপর্ণা বিশ্বাস যে ওই মহিলা জেলের মহিলা, জেলের একজন কয়েদি, সে তার নাতির মৃত্যুর জন্য নাতির জন্য আসছেন, রাইট? উনি কিন্তু সঞ্জিতার মতো নিয়মিত অভিনয় করেন না, উনি শুধু রঙ্গলকেই অভিনয় করেন, একেবারেই গৃহবধূ, আচ্ছা একেবারেই গৃহবধূ। মাশরুমের পকোড়া এনে খাওয়ালে উনি ভালো লাগে, আচ্ছা সবাইকে একটু মাশরুমের পকোড়া খাওয়াচ্ছে, আচ্ছা। রান্না করে খাওয়াচ্ছে, সেই অপর্ণা হ্যাঁ মুড়ি বাদাম তো প্রতিদিন। এবার সে যখন ওই প্যাশনের মধ্যে ঢুকে যায়, তার নাতনির মৃত্যু যে জলে ডুবে তাকে ধরে রাখতে পারেনি, ওর সঙ্গে একটা অসাধারণ জায়গা আছে। আমার ওই চিৎকারটা মনে আছে। হ্যাঁ, বিশ্বাস কর দাদু ভাই, আমি তোদের মেরে ফেলতে চাইনি, আমি নিজেই মরতে চেয়েছিলাম। ওই যে পেছনে যে ছবিটা আছে না, বাচ্চাটা সমুদ্রের জলে, ওটা ওই প্রণবেরই থেকে নেওয়া। প্রণব অনেকগুলো করেছিল। আমার বাড়ির ছাদে একটা সবুজ রঙের দেয়াল আছে, গ্রিন কার্টেনের বদলে সেখানে ওই প্রভাত বলে একটি ছেলেকে আছেন অনেক গাছে ঝুলিয়ে মারা হয়েছে, একটা রেফারেন্সও বলে। সেটা কেমন করে হবে? গ্রিন কার্টেন কোথায় পাবো? গ্রিন দেয়ালটাকে বলে ছাদের ওপরে দুজন উঠে গেল, আর ও এত সাহসী ছেলে, ওর পায়ে দড়ি বাঁধা হলো, এবার ওকে ট্রেনে ওপরে তোলা হলো, ঝুলছে। মানে এটাও খুব মরবিড একটা জিনিস যে একটা ওই ওই ঝোলার, এটা প্রথমে তো দূর থেকে মনে হয় যে একজন কোনো রিয়েল কেউ একজন ঝুলছেন এরকম। হ্যাঁ, এবার ওইটা শ্যুট করা হলো এমনি স্টিল ক্যামেরায়, অনেকগুলো নেওয়া হলো, এবং ওকে নানান জেস্চারে ও ওই ঝুলতে থাকলো। আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে ছেলেটার সাহস কাকে বলে, মাথা নিচের দিকে কতক্ষণ ধরে শ্যুট একটা হচ্ছে। ছবির জন্যে। হ্যাঁ, তো সে তো করেছে, সে তারপরে চরিত্রটা করেনি, কিন্তু কিন্তু ওই একটা জায়গায় দলেরই ছেলে সে ওইটা করেছে। যেমন শম্ভু, যেমন শান্তনু। অপর্ণাদি, শান্তনু, যে ওই যে ছেলেটা শেষে মিলিটারি অজয় সাক্সেনা, মানে এদের কন্ট্রিবিউশনটা এতটাই, বা ওই যে ক্যামেরাম্যান, হ্যাঁ, আমাদের একাডেমি একটা শো পরে ওই উত্তরপ্রদেশের একজন নাটকের লোক, নাটকটা দেখেছেন ওদের নান্দিকার ফেস্টিভ্যালের শোতে, খুব উত্তেজিত, বাইরে দাঁড়িয়ে করিডোরে আমার সঙ্গে কথাবার্তা হচ্ছে। তিনি বললেন যে এমনি হিন্দিতে কেন করেন না, এটা হিন্দিতে করুন, সারা ভারতের লোকজন দেখানোর খুব দরকার। আমরা তখন ঘুম হলো যে সত্যি তো পারি, লোক তো সবারই আছে যে আমি হিন্দিতে নাটক করবো, উষাদি করেন আমিও করবো, একটা হিন্দি বলতে পারি না, তো অন্য জায়গায় দেখবে লোক, ওইটাই অন্য জায়গার লোক দেখবে, সারা ভারতের লোক দেখবে, কমিউনিকেট করতে পারে। তো এই গল্পটা আমি এসে দলে বলেছি, যেটা আমি হিন্দিতে করব, কেমন করে করব। দেখলাম হই হই করে উঠলো সবাই, হ্যাঁ হোক হোক হোক। তার মধ্যে প্রধান যে চিৎকারটা এলো সেটা হচ্ছে যিনি ক্যামেরাম্যান করছিলেন, তার দিকে যখন ওই গল্পটা যখন বলে, কৈলাসদা। তার একটাই সংলাপ ছিল, কৈলাসের সংলাপ বলতে এসব কি হচ্ছে বন্ধ হোক নাকি, তারপর সে বমি করতে থাকে। তা আমরা মজা করে তাকে বললাম যে হিন্দিতে বমি কেন করে হবে, হাঁটলি উঠে দাঁড়ায় করে, এটা হিন্দিতে বমি হলে এরকমও হয়। মানে নাটকটা করবো কি করবো না, হিন্দিতে হবে কিরম ভাবে জানি না, কিন্তু হিন্দিতে বমি কেমন করে হয় সেটা আগে আমাদের তৈরি হলো। তো ওই জন্য কৈলাসের কথা খুব মনে পড়ে, এটা কি প্যাশনেটলি করতো ওটা। ওই যে দাঁড়িয়ে আছে অতক্ষণ ধরে ক্যামেরা নিয়ে, কখন শেষকালে সঞ্জীব ওর দিকে রিভলভার ধরবে, হ্যাঁ, এবং বলবে যে আপনিও তো পুরস্কার পেয়েছেন বা ওরকম একটা কিছু ছিল। এই বুঝছি আর কি, যে এখানে এত ইনভলভমেন্ট প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের, তা না হলে ওই চরিত্রটি আমি করতে পারতাম না। আমি কেন, কোনো অভিনেতার পক্ষেই সম্ভব না। আরে রাজুকে একবার আসলে নেওয়া হয়েছিল interlinked। তো, ওই সেই তোমার টাকির শোতে একটা সই করেছিল রাজু, আমার ঘাড়ে হাতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কি করে খুব বলে কঠিন বল অতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকা ওইভাবে, ওরা আমাকে বাদ দেওয়া চরিত্র থেকে সরে। জানা না, আমি যে এই পুরো নাটকটাতে না একটা মানে একটা অদ্ভুত অসম্ভব রাগ প্রতিফলিত হয়। মানে এই রাগ প্রথমে তো বপন করেন নাট্যকার,
তারপর সেটা আস্তে আস্তে সংক্রমিত হয় অভিনেতাদের, তারপর সেটা দর্শকদের মধ্যে। রাগটা কিসের রাখছি? ওর এমনি রাগি আমরা ভয় পাই। না কি ভয় পাই। হয় এই ওই রাগটা না, হাসিটার পেছনে একটা রাগ আছে। না, রাগটা কি করে আসে? ওই যেটা বললাম যে আমি যদি সত্যি তাকাই না চারদিকে, তাহলে রাগের উৎস কিন্তু প্রচুর, বটেই তো। প্রচুর মানুষজন। এই যে সামান্য ধরুন আজকে উল্টোডাঙ্গা স্টেশনে নেমেছি, নামার পরে যখন আসছি তখন ওই ইয়ে দিয়ে যখন সাবওয়ে দিয়ে আসছি তখন ওইখানে অনেকে ভিক্ষে যান। এইবার যিনি ভিক্ষে চাইছেন তার সঙ্গের একটি বাচ্চা ছেলে, সে লোকজন যারা আসছে সবার পায়ে গিয়ে ধরছে, এই যা শর্ত, এই করে করে চলে যাচ্ছে। আমি বলছি যে ওদের অফিসের তারা ইত্যাদি সব ঠিক আছে, কিন্তু এই যে শিশুটি বড় হচ্ছে এর দায়িত্বটা কার নেবার কথা ছিল? আর এই দায়িত্বটা আমরা না নিয়ে চারদিকে যে বৈভবের আস্ফালন দেখছি, এইটা মানুষকে ক্রুদ্ধ করবে না? সে নিষ্প্রিয় থাকবে কি করে? যে যে সময় যে অবস্থানে যাকে যা বললে পরে আমার এই শাসনটা বা আমার এই আধিপত্যটা থাকে, তাকে সেই নামে আমি বলবো। সেটা যে কোনো দলই আছে। যে কোনো দল, যে কোনো দল। যেই যাচ্ছে লঙ্কায় সেই হয়ে যাচ্ছে রাবণ। ক্ষমতার ক্ষমতা অসীম, এবং অর্থ আর ক্ষমতা তো পাশাপাশি চলে, ফলে একটা দিয়ে আরেকটাকে কেনা যায়। আর ক্ষমতা, হ্যাঁ, একদমই তাই। আর ক্ষমতা সে যখন যে কোনোভাবে ক্ষমতা, প্রত্যেকটি রঙের যে কোনোভাবে ক্ষমতায় থেকে যাওয়ার যে পদ্ধতি, এর মতো বিভৎস অবস্থা আর নেই। এবং সেটাই এই নাটকটাতে এত অদ্ভুতভাবে এবং সুন্দরভাবে দেখানো হয়েছে। এই যে খাসনবিশ হঠাৎ করে হন্তারক হয়ে উঠলো কেন? ও তো একজন প্রফেসর ছিলেন, হঠাৎ করে একটা মানুষ হন্তারক হয়ে উঠলেন কেন? হন্তারক হওয়ার পেছনের তার যে যুক্তিটা, সে দেখতে পাচ্ছে যে সমাজের এই যে অন্যায় অত্যাচারগুলো, এর বিচারটা তো হচ্ছেই না সঠিক। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি আদালতে গিয়ে দেখতে পাচ্ছি সেই ঝুলে পাড়া দাড়িপাল্লা নিয়ে চোখে ফিট্টি বেঁধে সেই দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যার ঠিকঠাক বিচার হওয়া দরকার সে বিচারটা পাচ্ছেই না। যে অত্যাচারটা করছে তার কোনো শাস্তি হচ্ছে না। এইটা দিনের পর দিন সে দেখছে, দেখতে দেখতে তার ভেতরে বিপ্লবটা তৈরি হয়েছে। তার বিপ্লবী হঠাৎ করে রাত্রেবেলা ঘুমিয়ে সকালবেলা উঠে চলো বিপ্লব করি তা নয়। এমনকি নাটকের কিছু কিছু জায়গায় কিছু কিছু সংলাপে এমনটাও প্রকাশ পেয়েছে, সেই অত্যাচারগুলো খাসনবিশের হয়তো তার নিজের মা, বোন, ভাই এদের সঙ্গেও ঘটে থাকতে পারে। তারও সূত্র কিছু কিছু জায়গায় নাটককার দিয়ে রেখেছেন, এবং কিন্তু অসভ্যের মতো- প্রকটভাবে দেননি। একটা জায়গায় আছে অসভ্যের মতো সাংবাদিক ওখানটাতে খোঁচা দেয়, আর এবং আমরা যেমন সাংবাদিক দেখতে সেইখানে পাই, খোঁচা দেয়, তার আমরা মানে যেমন সেই দেখতে ছিল, পাই। সেই মহিলা ছিল আপনার আপনার মা। মা। হয়তো একটা এরকম অত্যাচার তো হয়, কথা এরকম তো বললো, দেখি আমরা। সঙ্গে সঙ্গে বললো যে সেই অত্যাচার তার মানে আপনার মায়ের উপর হয়েছে বলুন, ও সঙ্গে সঙ্গে ওটা ঘুরিয়ে বলা। দেয়। ও সঙ্গে সঙ্গে বলে মা বোন যেই হোক না কেন, ঠিক। সে আমার না হলেও। একটা বিষয় ধরুন, এই যে আমেরিকাতে ব্ল্যাকদের এগেনস্টে যে এই যে সাদা চামড়ার অস্মিতা বোধটাকে কাজে লাগানো, ওরা যেটা করেছে, একটা পুতুল পাওয়া যায় যেটাকে ওই যে সবাই দেখেছে, ওই যে মারলে পরে সেটা গিয়ে আবার সোজা হয়ে থাকে। পাঞ্চিং আর কি। ওরা যেটা করলো, সমস্ত পুতুলগুলোকে কালো করে কালো দিল। করে দিল। এবার ছোটরা কালোকে মেরে 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 একটা মানসিকতা তৈরি হয়েছে। এবার যখন রাস্তায় যাচ্ছে তখন ব্ল্যাক দেখলেই মনে হচ্ছে মারি। মারি। তার মানে আমার রাষ্ট্রে এই যে WWF এই সেই ইত্যাদি ইত্যাদি এত ভয়ঙ্কর অত্যাচার সমস্ত সিনেমাতে দেখানো হচ্ছে, এবার একটা শিশু মন, সে কোমল শিশু, কুড়ি পাতা ইত্যাদি যতই বক্তৃতা দিই, তার এই জিঘাংসাটা ভেতরে কিন্তু থেকেই যায়। এইটা নিয়েই তারা বড় হচ্ছে। তাহলে ওইটা ওরা একেবারে আমেরিকাতে হিসেব করে করেছে যে এইটা হলে ব্ল্যাকদের উপরে এইটা আমরা খুব সাধারণভাবে করতে পারবো। আর আমাদের এখানে খুব সূক্ষ্মভাবে হয়, শিল্পের নামে হয়, আর এটা আমরা মেনেও নিই। হিন্দি সিনেমা এক একটাতে কি ভয়ঙ্কর, একটা কাটারি দিয়ে ক্রমাগত মানুষকে কেটে যাচ্ছে, হ্যাঁ, আমরা দেখছি তো। আশ্চর্য এইটা তো ব্যাপার। ওই সেন্সারে আটকাচ্ছে না। এই শিশু মনে যে প্রভাব চিত্র গোড়াতেই বলেছে, এই নাটকের গোড়াতে একটা পরিবারের যারা পরিবারের টিভিতে ঘটনা, এই লাইভ টেলিকাস্টে দেখাবে তারা খুবই, দুটো বাচ্চা আছে। তা এই অংশটা মানে অনেক বেশি ড্রামা তো পরের অংশে, এই অংশে তো তেমন কিছু ড্রামা নেই, কিছু একটা ছবি আছে যেটা পরিবার আর টিভির প্রোগ্রাম দেখবে। আমাকে অনেকে বলেছে যে ওটা অংশটা বাদ রেখে দাও। না এটা এটা বা বাদ দাও কেন? মানে এটা না দুটো ব্র্যাকেটের মতন, মানে একদম ওটা তাই। থার্ড ব্র্যাকেট দিয়ে গোটা নাটকটাকে মানে একদম মাঝখানে রেখে দিচ্ছে। এবং আমি যখন আবার ওখানে ফিরে আসছি
তখন ফিরে বলছে, এসে, "হ্যাঁ, হ্যাঁ, আমি এবার হ্যাঁ, চোখে পেন্সিল গুঁজে দেবো।" একদম একদম মানে একেবারে ছোট, ওর লেখার মুন্সিয়ানা এইখানে, একটা বাচ্চা ছেলে মেয়ের উপর এর প্রভাব কেমন পড়ছে। আরেকটিও করে দিক তৈরি আছে, হচ্ছে। আরেকটিও দিক আছে, আরেকটি বাচ্চা যে আসে সে বলছে আমি কখনো দাদার মতো হব হবো না। না, হ্যাঁ। মানে দুটোই পাশাপাশি আছে, সম্ভাবনা তো আছে, যেমন চোখে পেন্সিল ঢুকিয়ে দেবো এটা যেমন আছে, আবার আমি কখনো দাদার মতো হব না এইটাও আছে। তো বাচ্চাদের জন্য ওই ওই চয়েসটা বাবা মাকে ভাবতে হবে যে তুমি কোন দলে তোমার কোন বাচ্চাটাকে রাখবে, কোন দিকে তুমি রাখবে, তুমি তাকে সেই- কি দেখাবে, সেই গানটার মতো কোন পথ হ্যাঁ, বেছে নিবি তুই, হ্যাঁ। বল কোন পথ বেছে ও নিবি? কি দেখাবে, তুমি তার কাছে কি এক্সাম্পল সেট করবে যে তবে বলবে যে আমি কখনো দাদার মতো হবে না। বাবা মাদের তো দায়িত্ব থাকে, খুব বড় দায়িত্ব থাকে। উটের মতো জীবন যাপন বাবা মা করলে তাহলে বাচ্চাদের তো ঝড়ের মুখে ওই জন্য পড়তেই হয়। ওই অংশটা নাটকে খুব গুরুত্ব। খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ। খুব আসলে এই নাটকটা মানে আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু ভাবায়, এবং যেটা করে, যেটা আর কি, যেটা সবসময় চেষ্টা করে বিভিন্ন দিক দিয়ে ক্ষমতাকে প্রশ্ন করে, রাষ্ট্রকে প্রশ্ন করে, সংস্কৃতিকে প্রশ্ন করে, মানুষে মানুষে বন্ধনকে প্রশ্ন করে, বন্ধুত্বহীনতাকেও প্রশ্ন করে। কাজেই এই সময়ে দাঁড়িয়ে বিশেষ করে বাংলা নাটকের ক্ষেত্রে এটা খুব উল্লেখযোগ্য প্রয়োজনা বলে আমার মনে হয়। আমরা খুব দারুণ একটা আড্ডা দিলাম। আমাদের ওয়ান থিয়েটারে এখন স্ট্রিমিং হচ্ছে অন্তারক। আপনারা প্লিজ দেখুন, আপনাদের কেমন লাগছে জানাবেন। আজকের মতো আমরা এখানে আড্ডাটা শেষ করি। প্লিজ 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 দেখুন এবং জানান কেমন কেমন লাগছে। লাগছে।